নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো, গতকাল দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর বিষয় নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তবে গতকাল সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আনোয়ার আলীর বিষয় নিয়ে যে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে, তেমনটা কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল। কারণ গত কয়েক মাস ধরে আনোয়ার আলীর বিষয় নিয়ে যে লেভেলের নাটক আমরা দেখে আসছি, তাতে আনোয়ার আলীর বিষয়টা যে সহজেই মিটে যেতে চলেছে তেমনটা কিন্তু কল্পনা করাই যায় না। তো ঠিক সেই মতনই গতকাল দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে। আর সেই সিদ্ধান্তটা যে কতটা একটা অদ্ভুত সিদ্ধান্ত সেটা কিন্তু তোমরা শুনলেই বুঝতে পারবে। তো তোমাদের এর আগেই জানানো হয়েছে পিএসসির তরফ থেকে মোহনবাগানকে আনোয়ার আলীকে এনওসি দেওয়ার কথা বলা হয়েছিল, এবং তারপর মোহনবাগান তারা এনওসি দেওয়ার পর আনোয়ার আলী সে ইস্টবেঙ্গলে যোগ দেয় বা ইস্টবেঙ্গল ক্লাবে এসে সে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে, এবং তারপর শেষ পর্যন্ত পিএসসির তরফ থেকে ঘোষণা করা হয় আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান, এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে 2টো ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান, এবং এর পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে 12.9 কোটি টাকা মোহনবাগানকে প্রোভাইড করবে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী ও দিল্লি এফসি। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা পিএসসির এই রায়ে সন্তুষ্ট না হওয়ার ফলে তারা কিন্তু সরাসরি দিল্লি হাইকোর্টে অ্যাপিল করে পিএসসির এই রায়ের এগেনস্টে। আর দিল্লি হাইকোর্টের তরফ থেকে প্রথম দিনই বলা হয় তারা পিএসসির রায়টা মানে না, আর সেই কারণেই দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় আনোয়ার আলীর বিষয়ে আবার নতুন করে কেস ওপেন হবে। আর ঠিক সেই মতনই গতকাল আনোয়ার আলীর বিষয়ে দিল্লি হাইকোর্টের তরফ থেকে রায় জানানো হয়েছে। তো গতকাল দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয় মোহনবাগানের তরফ থেকে আনোয়ার আলীকে এনওসি দেওয়ার জন্য। আর এই একই বিষয়টাই কিন্তু পিএসসির তরফ থেকেও সর্বপ্রথম করা হয়েছিল। তবে গতকাল আনোয়ার আলীর বিষয়ে শুধুমাত্র এনওসি দেওয়ার ঘোষণাটাই কিন্তু করা হয় দিল্লি হাইকোর্টের তরফ থেকে, এবং এর পাশাপাশি জানানো হয়েছে আগামী মাসে আনোয়ার আলীর কেস নিয়ে আবারও রায় জানানো হবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে। মানে আগামী মাসে জানানো হবে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তারা ট্রান্সফার ব্যান খাবে নাকি এবং মোহনবাগানকে কত টাকা ক্ষতিপূরণ দেবে। তো পিএসসির তরফ থেকে সর্বপ্রথম কিন্তু এই একই কাজটা করা হয়েছিল। প্রথম দিকে আনোয়ার আলীকে এনওসি প্রোভাইড করা হয়েছিল এবং সবশেষে ব্যান ও কম্পেনসেশনের বিষয়টা ঘোষণা করা হয়। আর দিল্লি হাইকোর্টের তরফ থেকেও সেই একই বিষয়টাই কিন্তু করা হলো গতকাল। তো যাই হোক, যেমনটা খবর, আজ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীকে এনওসি দিয়ে দেবে। সেক্ষেত্রে আজ আনোয়ার আলীকে এনওসি দেওয়া হলে আনোয়ার আলীর পরবর্তী শুনানি যতদিন না পর্যন্ত দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হবে, ততদিন পর্যন্ত কিন্তু আনোয়ার সে কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে বিনা বাধায় ম্যাচ খেলতে পারবে। আর যেমনটা আপডেট পিএসসির তরফ থেকে যে সিদ্ধান্তটা জানানো হয়েছিল, তো ঠিক সেই একই রকমের সিদ্ধান্ত জানানো হতে পারে দিল্লি হাইকোর্টের তরফ থেকেও। তবে খুব সম্ভবত আনোয়ার আলীর ব্যানের সময়টা কিন্তু কমানো হতে পারে, বা আনোয়ার আলীকে ব্যান নাও করা হতে পারে। তো যাক, এখানে কিন্তু ক্লিয়ার হলো না ইস্টবেঙ্গলের তরফ থেকে দিল্লি হাইকোর্টে কেন অ্যাপিল করা হলো। তো যাক, এখনো পর্যন্ত যেমনটা খবর, দিল্লি হাইকোর্টের রায়ে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট খুব একটা সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সরাসরি আনোয়ার আলীর কেসটা সিএএস পর্যন্ত নিয়ে যেতে পারে। আর এখানে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, দিল্লি হাইকোর্টের কেসটা লড়ার জন্য ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসির এই 3 পক্ষ মিলে মোট 14 জন অ্যাডভোকেট তারা হায়ার করেছে আনোয়ার আলীর কেসটা লড়ার জন্য। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেরাই 13 জন অ্যাডভোকেট হায়ার করেছে এই কেসটা লড়ার জন্য। সেহেতু তোমরা বুঝতেই পারছো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কতটা সিরিয়াস রয়েছে এই আনোয়ার আলীর কেসটা নিয়ে। সেহেতু দিল্লি হাইকোর্টের রায় মোহনবাগান ম্যানেজমেন্ট সন্তুষ্ট না হলে এবং তারা এই কেসটা নিয়ে ক্যাসেতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে ভয়ঙ্কর খেলা দেখানোর জন্য প্রস্তুত রয়েছে সেটা কিন্তু তোমরা বলতেই পারো। ইভেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই কেসটা নিয়ে ক্যাসেতে গেলে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং এআইএফএফ এই 4 পক্ষের জন্য কিন্তু বেশ সমস্যা হতে পারে, বিশেষ করে আনোয়ার আলীর জন্য তো বটেই। কারণ তোমরা জানো এর আগে আনোয়ার আলীর হার্টের প্রবলেম ছিল, এবং আনোয়ার আলী সে তার হার্টের প্রবলেমটা ট্রিটমেন্ট করে সে কিন্তু আবারও ফুটবল জগতে ফেরে। আর অ্যাজ পার ফিফা রুল কোনো হার্ট পেশেন্ট সে কিন্তু ফুটবল খেলতে পারে না। সেহেতু আনোয়ার আলীকে কিন্তু কঠিন সমস্যার মুখে পড়তে হতে পারে যদি মোহনবাগান তারা এই কেসটা নিয়ে ক্যাসে পর্যন্ত যায়। সেহেতু আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ও রঞ্জিত বাজাজ তারা এই খেলাটা শুরু করলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে খেলাটা শেষ করতে চলেছে সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যদি দিল্লি হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাক, এই মাস পর্যন্ত আনোয়ার আলী সে কিন্তু বিনা বাধায় ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামতে পারে। তবে এই মাস পর আনোয়ার আলী সে কত মাসের জন্য মাঠের বাইরে থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাক বন্ধুরা, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে নিয়ে। তো তোমরা জানো গত মৌসুমে মোহনবাগান দলকে আইএসএল লিগ শিল্ড জিতিয়েছিল কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। তবে গত মৌসুমে মোহনবাগান দলকে সফলতার মুখ দেখালেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের সাথে আর তারা চুক্তি বৃদ্ধি করেনি,
এবং শেষ পর্যন্ত কোচ অ্যান্থনি লোপেজ আবাসের পরিবর্তে আইএসএলের আরেক সফল কোচ হোসে মলিনার হাতে দলের দায়িত্ব তুলে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তারপরই সবাইকে অবাক করে অ্যান্থনি লোপেজ আবাসকে ইন্টারকাশি তারা কিন্তু নিজেদের দলের হেড কোচ হিসাবে ঘোষণা করে। তো গত দুদিন আগে এক বাংলা সংবাদ মাধ্যমের তরফ থেকে কোচ অ্যান্থনি লোপেজ আবাসের একটা ইন্টারভিউ নেওয়া হয়। আর সেই ইন্টারভিউতে কোচ অ্যান্থনি লোপেজ আবাসকে প্রশ্ন করা হয় মোহনবাগান দলের কথা কি এখনও তার মনে আসে। তো এই প্রশ্নের উত্তরে হাবাস বলেন এই মৌসুমে তিনি মোহনবাগানের বেশ কিছু ম্যাচ দেখেছেন, তবে সেটা কোচের নজরে নয়, একজন মোহনবাগান সমর্থক হিসাবে। তো কোচ অ্যান্থনি লোপেজ আবাস তিনি বর্তমানে মোহনবাগান দলের সাথে যুক্ত না থাকলেও মোহনবাগান যে তার হৃদয়ে রয়েছে তেমনটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। আর আপামর মোহনবাগান সমর্থকরা তারা তাদের কোচ এবং প্লেয়ারদেরকে এত পরিমাণ ভালোবাসা দেন, যার কারণে মোহনবাগানের যে কোনো প্রাক্তন কোচ বা প্লেয়ার তারা কিন্তু সকলেই মোহনবাগানকে সবসময় মনের মণিকোঠায় রেখে দেন। আর এবার কিন্তু কোচ অ্যান্থনি লোপেজ আবাসের মুখ থেকেও সেই একই ঘটনার কিন্তু প্রকাশ পেল। তো যাক, এরপর কোচ অ্যান্থনি লোপেজ আবাসকে প্রশ্ন করা হয় আপনি আর কেন মোহনবাগান দলে স্টে করেননি। তো এই প্রশ্নের উত্তরে কোচ অ্যান্থনি লোপেজ আবাস বলেন আমরা দুই পক্ষই নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে আমাদের সম্পর্কটা ছিন্ন করেছি, তবে এই বিষয় নিয়ে কিন্তু কেউ কাউকে দোষারোপ করার জায়গাতে নেই। এরপর কোচ অ্যান্থনি লোপেজ আবাসকে প্রশ্ন করা হয় আইএসএল ছেড়ে হঠাৎ কেন আই লিগে কোচিং করানোর চিন্তাভাবনা নিলেন। তো এই প্রশ্নের উত্তরে কোচ অ্যান্থনি লোপেজ আবাস বলেন উত্তরপ্রদেশে ফুটবল উন্নয়নে ইন্টারকাশি তারা বড় ভূমিকা নিতে চাইছে, আর তার কারণেই ওদের প্রচেষ্টাকে আমার খুব ভালো লেগেছে, যার ফলে ওরা আমাকে প্রস্তাব দেওয়ার পরই আমি আর ওদেরকে না করতে পারিনি। আর ঠিক সেই কারণেই আমি কিন্তু আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে আবারও ভারতে এসেছি। তো যাক বন্ধুরা, আমরা সকলেই চাইব কোচ অ্যান্থনি লোপেজ আবাসের হাত ধরে ইন্টারকাশি তারা যেন এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আইএসএল এর জন্য প্রমোট হয়। এবং কোচ অ্যান্থনি লোপেজ আবাসের কারণে আই লিগে এবার যে বেশ কিছু মোহনবাগান সমর্থকরা ইন্টারকাশি দলকে সমর্থন করতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যাক, মোহনবাগানের পাশাপাশি কোচ অ্যান্থনি লোপেজ আবাসের কারণে তোমরা কারা কারা ইন্টারকাশি দলকে সাপোর্ট করতে চলেছো আই লিগে তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো গতকালের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আজকের ম্যাচে জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনের খেলার সম্ভাবনা খুবই কম, কারণ গত পরশুদিন অ্যালবার্টো রড্রিগেজ সে দলের সাথে পুরোদমে অনুশীলন সারলেও তাকে রেস্ট দেওয়ার জন্য কোচ মলিনা আজকের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজকে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং বর্তমানে যেমনটা জানা গেছে গতকাল অনুশীলনও করেনি অ্যালবার্টো রড্রিগেজ। তবে গত পরশুদিন জেমি ম্যাকলারেন এসে মূল দলের সাথে অল্প সময় অনুশীলন করলেও গতকাল কিন্তু মূল দলের সাথে পুরোদমে অনুশীলন সেরেছে জেমি ম্যাকলারেন। এবং গতকাল ম্যাচ শেষে জেমি ম্যাকলারেন বলেছেন তিনি এখন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট, এবং আজকের ম্যাচে যদি টিম ডক্টর এবং কোচ তাকে খেলার নির্দেশ দেয় তাহলে কিন্তু সে আজ থেকেই মোহনবাগান জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে জেমি ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সিতে অভিষেক ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, তবে সেটা কিন্তু সাবস্টিটিউট হিসাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আজকের ম্যাচে জেমি ম্যাকলারেনকে মাঠে নামায় নাকি কোচ মলিনা, নাকি আজকের ম্যাচেও জেমি ম্যাকলারেনকে মাঠের বাইরে রেখে মোহনবাগানের পরবর্তী আইএসএল এর ম্যাচেই একবারে অভিষেক ঘটানো হয় জেমি ম্যাকলারেনের। তবে খুব সম্ভবত আজকের ম্যাচে জেমি ম্যাকলারেনকে আমরা মোহনবাগানের টিম স্কোয়াডে দেখতে পেতে চলেছি। আর আজ জেমি ম্যাকলারেনকে মাঠে নামানো হলে মোহনবাগান সমর্থকদের যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সবুজ মেরুন জার্সিতে জেমি ম্যাকলারেনের খেলা দেখার জন্য সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আজকের মোহনবাগানের ACL 2 এর ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আজ মোহনবাগান দল তাদের ACL 2 এর প্রথম ম্যাচে সন্ধ্যা 7:30 থেকে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে রবসন ক্লাবের বিরুদ্ধে। তো আজকের ম্যাচ থেকে জয় তুলে নিয়ে ACL 2 এর অভিযান শুরু করতে এবার কিন্তু বদ্ধপরিকর রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আর সেই কারণেই কোচ মলিনা তার গত ম্যাচগুলোর খারাপ পারফরমেন্সের কথা ভুলে এবং দলের গত ম্যাচগুলোর ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আজ কিন্তু রবসনের বিরুদ্ধে নিজের সেরা প্লেইং 11টা মাঠে নামাবে কোচ মলিনা। তো এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এই ভিডিওতে তোমাদের দুটো প্লেইং 11 দেখাতে চলেছি, যেখানে একটা 3 ব্যাক সিস্টেমে এবং একটা 4 ব্যাক সিস্টেমে। তো সর্বপ্রথম যদি 3 ব্যাক সিস্টেমটা নিয়ে আলোচনা করা যায়, তো এখানে 3 ব্যাক সিস্টেমে মোহনবাগান দলকে সাজানো হয়েছে 3-5-2 এই ফরমেশনে, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 3 ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম এলরেড এবং দীপক টাংরি। তবে এখানে দীপক টাংরির পরিবর্তে দীপেন্দুকে ইউজ করা যেতে পারে। তবে ACL 2 এর মঞ্চে 3 ব্যাক সিস্টেমে দীপেন্দু কতটা ভরসা যোগাতে পারবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ এখনও পর্যন্ত কিন্তু বড় মঞ্চে খেলার তেমন একটা অভিজ্ঞতা হয়নি দীপেন্দুর মধ্যে। তো যাক, এই ফরমেশনে মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন মিডফিল্ডে রাখা হয়েছে আপুইয়ার সাথে সূর্যবংশীকে, আর 2 উইং ব্যাকে রাখা হয়েছে লিস্টন কোলাসোর সাথে আশিস রায়কে। তো এখানে রাইট উইং ব্যাক পজিশনে আশিস রায় সে কিন্তু অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সেও দলকে সাহায্য করবে, আর দলের অ্যাটাকিং মিডফিল্ডে রাখা হয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। তবে এখানে সাহাল আব্দুল সামাদকে দিয়েও স্টার্ট করাতে পারে, আর জোড়া স্ট্রাইকার হিসেবে এখানে রাখা হয়েছে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। তো 3 ব্যাক সিস্টেমে এইরকম প্লেইং 11 নিয়ে কিন্তু আজ রবসনের বিরুদ্ধে মাঠে নামতে পারে মোহনবাগান দল।
তো এবার যদি 4 ব্যাক সিস্টেমটা নিয়ে আলোচনা করা যায়, তো 4 ব্যাক সিস্টেমে এখানে দলটাকে সাজানো হয়েছে 4-3-3 এই ফরমেশনে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত, 4-এর ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম এলরেড, দীপেন্দু এবং আশিস রায়কে। দুজন ডিফেন্সিভ মিডে রাখা হয়েছে আপুইয়ার সাথে দীপক টাংরিকে। আর দলের অ্যাটাকিং মিডে থাকবে গ্রেগ স্টুয়ার্ট অথবা সাহাল আব্দুল সামাদ। দলের 2 উইংয়ে রাখা হয়েছে লিস্টন কোলাসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। আর সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে এখানে থাকবে জেসন কামিংস। তো 4 ব্যাক সিস্টেমে আজকের ম্যাচের জন্য এটা কিন্তু একটা ব্যালেন্সড প্লেইং 11 হতে পারে মোহনবাগান দলের জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই দুটো প্লেইং 11-এর মধ্যে 3 ব্যাক সিস্টেম নাকি 4 ব্যাক সিস্টেম, কোন ফরমেশনে মোহনবাগানের আজকের ম্যাচে খেলাটা সব থেকে বেটার হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই দুটো বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।